বিগত ৫৩ বছরের কালচার পরিবর্তন হয়ে নতুন কালচার প্রতিষ্ঠিত হবে, সেটা আসলে হয়ে ওঠেনি। আ আরো আমাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ওমামাকে নিয়ে একটা কথা উঠলো। ওমামা কিন্তু কখনোই এনসিপির রাজনৈতিক আ সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে, এমনভাবে মিডিয়ায় নিয়ে এসেছে যে পুরা বাংলাদেশে একটাই চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ঘটিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন আ ভারপ্রাপ্ত একজন আহ্বায়ক। ৫টা বেজে গেছে। কিন্তু দুপুর ২টা থেকে নিউজ করা শুরু হয়ে গেছে এনসিপি সমাবেশের এখন একদম ফাঁকা এই অবস্থা। মানে এমনভাবে নিউজ গুলো করা হয়েছে যাতে করে এনসিপির রাজনীতিটাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ আমি যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই ঐক্যমত কমিশনের বৈঠকগুলো হচ্ছে। এখানে এই বিষয়গুলো নিয়ে আমরাও কিন্তু আলাপ করেছি, কথা বলেছি যে ঐক্যমত কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কেন থাকবে? সেখানে কেন সিভিল সোসাইটির লোকজন থাকবে না? কেন আমার এই শ্রমিক ভাইদের প্রতিনিধি থাকবে না? এই বিপ্লবে অংশ নেওয়া সাবেক সেনা সামরিক অফিসারদের কথা বলেন, ব্যবসায়ীদের একটা অংশ কথা বলেন, মধ্যবিত্ত শ্রেণীর এক ধরনের ব্যবসায়ী যারা ছিল। তারপরে এরকম যে বিভিন্ন স্টেক হোল্ডার তো এনারা এই বিপ্লবের। এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার তো অবশ্যই তারা। নারীদের বড় একটা অংশ ছিল। তাদের প্রতিনিধি নাই কেন? ঐকমত্য কমিশনের আলাপ আলোচনায় এখানে তাদের প্রেজেন্সি কেন নাই? তো আপনার যেমন প্রশ্ন আমারও এমন প্রশ্ন। এখন আমাদের মতো এই রাজনৈতিক অস্থিতিশীল একটা রাষ্ট্রে এখানে এই যে ধরনের সরকার গঠন হয়েছে, যাদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে, ডক্টর ইউনূস সাহেব উনার প্রতি আমার কনফিডেন্স আছে। উনি হয়তোবা ক্যাপাবল ছিলেন। কিন্তু আ কেন যে ব্যর্থ হচ্ছেন আপনারা আমাদের চেয়ে অনেক আ আ অভিজ্ঞ মানুষ আপনারা ভালো বলতে পারবেন। ব্যাপারটা হলো এরকম ধরেন যে আমাদের মতো এই রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতিবিদদের মানে সহযোগিতা ছাড়া কয়েকজন এনজিও কর্মীর দ্বারা এই ভঙ্গুর রাষ্ট্র পরিচালনা করা আসলে সম্ভব না। এই রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক মানে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা স্তরে মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি যদি বলেন পুলিশ প্রশাসনের কথা বলেন, অবস্থা একই রকম। আপনি যদি বলেন যে কি বলে আ রাষ্ট্রপতির দপ্তর থেকে আমি প্রায়ই বলি যে একদম ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত। প্রত্যেকটা দপ্তরে নিয়োগ হয়েছে দলীয় পরিচয়ে নিয়োগ হয়েছে, ঘুষ বাণিজ্য হয়েছে। এভাবে বিগত ১৫টা বছর এই রাষ্ট্রের কাঠামোকে গড়ে তোলা হয়েছে। সেখানে আমি আপনার আমার যে চাওয়া, আমি জাস্ট আ হাসিনুর স্যারের কথাই বলি যে আমি উনাকে ৫ই আগস্ট রাতে আমার বাসা কাফরুলে আ কচু খেতে উনাকে অবস্থান নিতে দেখছি এবং উনাকে আমার আগে থেকেই মানে আমি চেনা জানা ওইভাবে যে উনাকে আমি অবস্থান নিতে দেখেছি যে যারা আয়নাঘরে বন্দী ছিলেন তাদেরকে মুক্ত করার জন্য। হুম। তো এনাদের মতো মানুষের আ যে এই বিপ্লবের পূর্ববর্তী সময় এবং জাস্ট তাদের যে অবদান ছিল, তাদের যে ন্যূনতম একটা মতামত নেওয়া সেটা আসলে কিন্তু এই গভর্নমেন্টটাও নেয়নি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এরকম প্রত্যেকটা জায়গায়। তো আসলে আ যেভাবে আমাদের প্রত্যাশা ছিল একটা রাষ্ট্র গড়ে উঠবে এবং আ প্রত্যেকটা জায়গায় বিগত ৫৩ বছরের কালচার পরিবর্তন হয়ে নতুন কালচার আ প্রতিষ্ঠিত হবে, সেটা আসলে হয়ে ওঠেনি। আ আরো আমাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ওমামাকে নিয়ে একটা কথা উঠলো। ওমামা কিন্তু কখনোই এনসিপির রাজনৈতিক আ সংগঠনের সাথে যুক্ত ছিলেন না এবং তাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে। আসলে সত্যি বলতে কি, নিজের যখন সুবিধা হয় তখন এটা ঠিকঠাক। নিজের অসুবিধা হলে তখন সেটা বেঠিক। ৮ই আগস্ট উমামাই সম্ভবত আমি তারিখ যদি ভুল না করে থাকি যে উমামা ১ম সে সোশ্যাল মিডিয়ায় জানালো যে, যেহেতু আন্দোলন শেষ হয়ে গিয়েছে, একটা সরকার গঠন হয়েছে, এখন আর বৈষম্য ছাত্র আন্দোলনের আর প্রয়োজনীয়তা নাই। ঠিক কয়েকদিনের মধ্যে যখন তাকে প্রস্তাব করা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব নিতে হবে, একদম মানে নিজে কি বলে গায়ে পড়ে ওইটাকে দায়িত্ব নিয়ে নিল এবং দায়িত্ব নেওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমি তাদের থেকে যেটা শুনেছি, কোন জেনারেল মিটিং এও তিনি আসতেন না। কোন কথাও বলতেন না। এবং শুধু নিজের যাই হোক ওইটা ওই আলাপটার মধ্যে না যাই। তো এই যে জিনিসটা বলছিলাম যে উনি কখনো আমাদের রাজনীতি মানে দাবি করেছে জুলাইকে মানি মেকিং এর মেশিন হিসেবে ধরা হয়েছে। এটা কি ভুল বলেছে কিনা? এটা কিছুটা ঠিক। এখন এখন আমি বলি জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা এই যে আমাদের যে কমিটিগুলা ছিল মানে আমাদের বলতে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটিগুলা বিভিন্ন সময় হয়েছে
বিভিন্ন জেলায় বিভিন্ন উইংসে, এটা মূলত আন্দোলন কেন্দ্রিক। এবং এই আন্দোলন কেন্দ্রিক সংগঠনে প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল, ঠিক তেমন সাধারণ ছাত্ররাও ছিল। ম্যাক্সিমাম সাধারণ শিক্ষার্থী যারা, তারা আন্দোলনের পরে তারা নিজেদের ঘরে ফিরে গেছে খুব অল্প সময়ে, জাস্ট হয়তো 1-1.5 মাসের মতো মোটামুটি রাস্তায় তারা ছিল, জাস্ট প্রাথমিক সময়টা পর্যন্ত। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত হয়েছিল বা যুক্ত হয়েছেন, তার বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো তারা আবার যারা এরকম বিতর্কিত কর্মকাণ্ড করেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত তারা নিয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলন নিয়েছে, এটাও যেমন সত্য, ঠিক তেমনি আবার বৈষম্য ছাত্র আন্দোলনকে অনেক ক্ষেত্রে ব্লেমিং করা হয়েছে, যে যে জিনিসটা না, ধরেন আপনার বাংলাদেশে 100টি জাস্ট মানে 1 সপ্তাহের কথা বলি, যে 100টা যদি চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে, তার একটা ঘটনা ঘটেছে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। এবং মানুষের প্রত্যাশা যে বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ এটা করবে না, তারপরেও কেউ একজন করেছেন, এবং সেটাকে এমন ভাবে প্রচার করা হয়েছে, এমন ভাবে মিডিয়া নিয়ে এসেছে যে পুরো বাংলাদেশে একটাই চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ঘটিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একজন ভারপ্রাপ্ত একজন আহ্বায়ক। আমি জাস্ট এই বিষয়গুলো ক্লিয়ার করছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে প্রতি মানুষের যে প্রত্যাশা যে শতভাগ পিওর থাকবে এরা, সেই জায়গাটায় বললাম যে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষ থেকে এসছে, তাদের ওই যে ছাঁকুনিটা, রাজনীতি কিন্তু দীর্ঘদিনের এটা বোঝাপড়া, সংগঠন দীর্ঘদিনের এটা বোঝাপড়ার ব্যাপার। আমি ধরেন রাজনীতি করি, আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা, তাদেরকে আমি দীর্ঘদিনের বোঝাপড়া আমার তাদের সাথে না থাকে, তাহলে তাকে কিন্তু তার সম্পর্কে আমার জানা বোঝাটা আসলে এরকম হবে না। কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু এরকম দীর্ঘদিনের বোঝাপড়া ছাড়াই একটা কমিটি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তো তার প্রেক্ষিতে বৈষম্য ছাত্র আন্দোলন সারা দেশেরই কমিটি কিন্তু স্থগিত করেছে। অবশ্যই এটা তাদেরকে সাধুবাদ জানাই। বারবার যে বিষয়টা উঠে এসেছে, এনসিপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হচ্ছে যে সব দায় দিয়ে দেওয়া হচ্ছে, আসলে কি তাই কিনা, এই বিষয়গুলো একটু আপনাদের আরো একটা বিষয় একটু ক্লিয়ার করি। ধরেন এনসিপির প্রতি কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল, মিডিয়া কর্মী, এদের একটা রাগ ক্ষোভ রয়েছে। সেটা বিশেষ করে হাসিনার রেখে যাওয়া যে একরকম সান্ডা পান্ডার কথাই বলি, তাদের একরকম রাগ ক্ষোভ রয়েছে। তারা কি করে দেখেন, আমাদের গতকালকে সমাবেশটা শুরু হয়েছে বিকাল 5টায়, 4টায় সমাবেশের কল করা ছিল, স্বাভাবিকভাবে আমাদের বৃষ্টি হচ্ছিল, প্রোগ্রাম শুরু হতে 5টা বেজে গেছে, কিন্তু দুপুর 2টা থেকে নিউজ করা শুরু হয়ে গেছে এনসিপি সমাবেশের এখন একদম ফাঁকা এই অবস্থা, মানে এমন ভাবে নিউজ গুলো করা হয়েছে যাতে করে এনসিপির রাজনীতিটাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলা যায়। তবে একটা জিনিস, আফসারি ভাই একটা কথা বলেছে যে এনসিপি, আমি আপনি আপনাদের প্রত্যেকে এটা বিশ্বাস করা উচিত। আমার মনে হয় যে এনসিপির রাজনীতি যদি বাংলাদেশে গড়ে উঠতে পারে ঠিকঠাক ভাবে, তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ হবে, এবং আগামীর বাংলাদেশে বর্তমান যারা রাজনীতি করছে তাদের জন্য নিরাপদ হবে। কিন্তু এনসিপির রাজনীতি যদি ওইভাবে গড়ে উঠতে না পারে, তাহলে আবার সম্ভাবনা থেকে যাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার আমাদের উপর চেপে বসতে পারে, এমনকি আওয়ামী লীগও পুনর্বাসন হতে পারে। অস্বাভাবিক কিছু না, একদম এটা মানে হওয়াটা একদম স্বাভাবিক হবে। এজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা এনসিপি সমালোচনা করবেন, কিন্তু এমন ভাবে করবেন না যাতে করে এনসিপি ধ্বংস হয়ে যায়। আমরা নতুন রাজনৈতিক দল, আমরা বয়সে তরুণ, আমাদের রাজনৈতিক কাজে অনেক আমরা ধরেন আপনাদের অনেকের অপছন্দ হতে পারে। আফসারি ভাই আমাদের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করছেন, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো আমরা কিন্তু ঢাকার বাইরে, আমাদের রাজনৈতিক কার্যক্রমেরই একটা অংশ আমরা জুলাই পদযাত্রায় সারা দেশেই মুভ করেছি। আর এবং আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশি। আফসারি ভাই রাগ করার বা অভিমান করার এটা আসলে মানে একদম অস্বাভাবিক না, একদম স্বাভাবিক। আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, আমাদের প্রতি মানুষের চাওয়া বেশি, কিন্তু আমরাও একদম মানে প্রত্যেকের চাওয়া পাওয়া পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এই দায় আমাদেরকে অবশ্যই নিতে হবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এইগুলোকে একসাথে কিভাবে রিকভার করা যায়, কিভাবে প্রত্যেক সব মানুষের সাথে যোগাযোগ ঠিক রেখে সবাইকে নিয়ে একসাথে নতুন বাংলাদেশটা করা যায়।